চান্দিনার রাজনীতিতে কি বিএনপির সাথে আপনাদের কোনো দূরত্ব আছে? বিএনপির সাথে কি আপনারা জোটে থাকছেন নির্বাচনে, না আলাদাই নির্বাচন করছেন? আগামী নির্বাচনে যদি আপনি এলডিপি থেকে এককভাবে নির্বাচন করেন, তো সেখানে চান্দিনায় কতটা চ্যালেঞ্জের মুখে আপনাকে পড়তে হতে পারে বলে মনে করছেন? আমি আশা করি আমি ব্যক্তি হিসাবে এই উপজেলাতে নির্বাচন করলেও আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কোনো শক্তি এখনও তৈরি হয়নি। এখনও আমরা বিএনপির সাথে তাল মিলিয়ে কাজ করছি এবং বিভিন্ন সময় বিএনপি যে কোনো প্রোগ্রাম বা যে কোনো কার্যক্রম গ্রহণের পূর্বে সমন্বয়ে করার জন্য তারা আমাদেরকে ডাকেন। এবং তবে আমার স্থানীয় বিএনপির যে নেতাকর্মীরা আছে তাদের সাথেও আমি মিলেজিলে চলতে চাই। কোনো ব্যাপারে কোনো রকম তাদের সাথে বিবাদ বিসংবাদ হোক সেই ব্যাপারে আমি সোচ্চার থাকি যে সেটা না হয়, কিন্তু ওদের মধ্য থেকে তেমন কোনো সহযোগিতা আমি পাই না। তো আমি আশা করব তারা তাদের ভুল বুঝতে পারবেন। কিন্তু প্রাণগোপাল অরাজনৈতিক ব্যক্তি ছিল, সেই কারণে বিভিন্ন জায়গাতে অনেকের সাথে অমানবিক ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে এবং মানুষের কাছ থেকে অর্থবিত্ত লুটে নিয়েছে বলে আমি এই সমস্ত শুনতে পেয়েছি। সরকারের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তাদের বিরুদ্ধেও অনেক রকম এই অর্থ কামানোর অভিযোগ আছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের কোনো জনসংযোগ নাই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোনো ভিত্তি নাই। গুটি কয়েক লোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে আন্দোলন ত্বরান্বিত করে এই সরকারকে পতনের ব্যবস্থা করার মতো পুরো শক্তি তাদের ছিল আমি মনে করি। 1979 সালে মাত্র 27 বছর বয়সে বিএনপির মনোনয়নে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। সব মিলিয়ে কুমিল্লার চান্দিনা আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বরেণ্য এই রাজনীতিবিদ। এর মধ্যে 2 বার দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। কুমিল্লার চান্দিনায় নেতা তৈরির কারিগর হিসেবে আখ্যায়িত ডক্টর রেদওয়ান আহমেদের হাত ধরে গড়ে উঠেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। 2006 সালে বিএনপির রাজনীতি ছেড়ে গড়ে তোলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বর্তমানে দলটির মহাসচিব তিনি। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং আগামীর পরিকল্পনা নিয়ে আজ আমরা কথা বলবো এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদের সাথে। জনাব ডক্টর রেদওয়ান আহমেদ, কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। কুমিল্লার কাগজ আজকে আমার ইন্টারভিউ নিতে আসছেন, তো আপনাদের এই ইন্টারভিউর যারা দর্শক শ্রোতা আছে এবং আপনার পত্রিকার যারা ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিকরা আছেন, সবাইকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। শুরুতেই আপনার কাছে জানতে চাইব আপনার রাজনৈতিক দল এলডিপির বর্তমান অবস্থা কি? 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা কি বার্তা দিচ্ছেন জনগণের কাছে? লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গঠিত হয়েছিল 2006 সনের 26শে অক্টোবরে। ওই সময় আমাদের সাথে তৎকালীন এক সময়ের রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল অলি আহমেদ, স্পিকার শেখ রাজ্জাক আলী সহ আমাদের তৎকালীন জাতীয় সংসদ এবং মন্ত্রিপরিষদের 32 জন সদস্য নিয়ে আমরা এই দল গঠন করেছিলাম। তো দীর্ঘ এই সময়ের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন। বদরুদ্দোজা চৌধুরী, শেখ রাজ্জাক আলী, জেনারেল তালুকদার সহ ব্যারিস্টার জিয়া অনেকেই ইন্তেকাল করেছেন। তো আমরা কয়েকজন মাত্র জীবিত আছি। এর মধ্যে আমি এবং কর্নেল অলি ছাড়াও আরও কয়েকজন সংসদ সদস্য আছেন। তো কর্নেল অলির বয়সও 87 বছর, আমার বয়সও 74 বছর। তো আমরা দুইজন আপ্রাণ চেষ্টা করছি সভাপতি এবং সেক্রেটারি হিসাবে আমাদের দলটাকে সুন্দরভাবে গঠন করতে, এবং আমরা আমাদের গঠন প্রক্রিয়া অব্যাহত রেখেছি। ইতিমধ্যেই আমাদের দলে সেনাবাহিনীর কিছু উঁচু পর্যায়ের কর্মকর্তা, তারপরে সিভিল সার্ভিসের কিছু কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যোগদান করেছেন, এবং ইতোমধ্যে আমরা 54টি জেলায় আমাদের জেলা কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। তো আমাদের দল একটা প্রাণচাঞ্চল্য আছে, এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি সত্যবাদী এবং প্রতিবাদী কণ্ঠ হিসাবে আমি এবং আমার শ্রদ্ধেয় সভাপতি কর্নেল অলি আহমেদকে এই দেশের অনেকেই জানেন, চিনেন, এবং আমরা সত্যনিষ্ঠ কথা বলি, বাস্তুনিষ্ঠ কথা বলি, এবং বাস্তবতার সাথে মিল রেখে আমাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড আমরা অংশগ্রহণ করি, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। আপনি কুমিল্লার কৃতি সন্তান, কুমিল্লার রাজনীতিতে আপনার ব্যাপক অবদান, সেই সাথে আপনি এলডিপির মহাসচিব। কুমিল্লায় কি সেই হিসেবে এলডিপি সেরকম বিস্তৃতি করতে পেরেছে? এই কুমিল্লার রাজনীতি নিয়ে এলডিপিকে আপনারা সাজানোর জন্য কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা? আমাদের পরিকল্পনা আছে। যারা ইচ্ছুক, যারা ইন্টারেস্টেড, তারা যদি
আসলে লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে পছন্দ করে বা লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্মকাণ্ডকে পরিচালনার জন্য এগিয়ে আসে, তাহলে অবশ্যই তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। তবে আমার সারা দেশব্যাপী কর্মকাণ্ডের ভিতরে আমি আমার জেলাতে তেমনভাবে এলডিপিকে সম্প্রসারণ করতে পারি নাই, এটা সত্য। তবে কোনো উৎসাহী ব্যক্তিবর্গ বা যারা রাজনৈতিকভাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসাবে অংশগ্রহণ করে এলডিপির বিস্তৃতি ঘটাতে চায়, তাহলে অবশ্যই আমি এবং আমার দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাবো। দীর্ঘদিন ধরে আপনারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে আসছেন। চান্দিনার রাজনীতিতে কি বিএনপির সাথে আপনাদের কোনো দূরত্ব আছে? আসলে 2012 সনে ম্যাডাম খালেদা জিয়া যখন এলডিপির আমাকে, কর্নেল অলি সাহেবকে এবং অন্যান্য নেতৃবৃন্দকে ডেকে বললেন যে আমরা একসাথে মিলে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে অংশগ্রহণ করতে আহ্বান জানান, আমরাও তাদের সাথে জোটবদ্ধভাবে শেখ হাসিনা তথা স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং তৎপরবর্তী সময়ে 20 দলীয় জোট যখন গঠন হয়, জোটের সকল কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের যথাসাধ্য শক্তি দিয়ে আমরা বিএনপির সাথে তাল মিলিয়ে কাজ করেছি। তো একটা পর্যায়ে এসে বিএনপি যখন জোট ভেঙে দিল, তখন তারা আহ্বান করলো যে আমরা যুগপৎ আন্দোলন করব। এই যুগপৎ আন্দোলনেও বিএনপির সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা তাদের প্রোগ্রামের সাথে আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমরা একই রকম প্রোগ্রামে অংশগ্রহণ করতে চেষ্টা করেছি এবং সংগ্রাম আন্দোলনে অবদান রেখেছি। এবং এই সরকার পতনের পূর্বে বিএনপির সাথে তাল মিলিয়ে আমরা প্রত্যেকটা কার্যক্রমে অংশগ্রহণ করেছি এবং আমাদের দলের 4 জন এই জুলাই অগাস্টের আন্দোলনে শাহাদাত বরণ করেছে, 12 জন বিভিন্নভাবে আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে। এখনও আমরা বিএনপির সাথে তাল মিলিয়ে কাজ করছি এবং বিভিন্ন সময় বিএনপি যে কোনো প্রোগ্রাম বা যে কোনো কার্যক্রম গ্রহণের পূর্বে সমন্বয়ে করার জন্য তারা আমাদেরকে ডাকেন এবং লিয়াজো কমিটি আমরা করে দিয়েছি। সেই লিয়াজো কমিটির সাথে তারা আলাপ আলোচনার মাধ্যমেই কার্যক্রম গ্রহণ করার পূর্বে আমাদেরকে বিবেচনায় নেন। তো সেই জায়গাতে বিএনপির সাথে আমাদের কোনো অনৈক্য নাই বা বিএনপির সাথে আমাদের কোনো বিরোধ নাই। তবে আমার স্থানীয় বিএনপির যে নেতাকর্মীরা আছে তাদের সাথেও আমি মিলেজিলে চলতে চাই। কোনো ব্যাপারে কোনো রকম তাদের সাথে বিবাদ বিসংবাদ হোক, সেই ব্যাপারে আমি সোচ্চার থাকি যে সেটা না হয়, কিন্তু ওদের মধ্য থেকে তেমন কোনো সহযোগিতা আমি পাই না। তো আমি আশা করব তারা তাদের ভুল বুঝতে পারবেন, কারণ কেন্দ্রীয়ভাবে যেখানে আমরা বিএনপির সাথে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে সকল কেন্দ্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করি, স্থানীয় পর্যায়েও সবাই যদি মিলেজিলে কাজ করতে পারি, তাহলে মানুষের মধ্যে একটা সুন্দর সংবাদ যায়। তবে আমি আমার কোনো বক্তব্যে বা আমার কোনো কথায় এই স্থানীয় বিএনপিকে সমালোচনা করে কোনো কথা বলি নাই, কিন্তু বিএনপির কিছু নেতৃবৃন্দ আছেন তারা নানাভাবে খুব তিরস্কার করে কথা বলেন, যেগুলো নিয়ে আমাদের নিজের নেতাকর্মীদের মধ্যে অনেক রকম মনোমালিন্যের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তারপরেও আমি বলি যে তাদের যা ইচ্ছা তাই বলুক, এদের রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক অভিজ্ঞতা তেমন নেই। সেই কারণেই তারা আমরা জোটের শক্তি, আমরা যুগপৎ আন্দোলনের শক্তি এবং এখন পর্যন্ত আমরা একসাথে আছি, ভবিষ্যতেও থেকে এই দেশের সকল কার্য সম্পাদন করার যার সাথে তাল মিলিয়ে চলার অঙ্গীকারাবদ্ধ। কিন্তু স্থানীয় পর্যায়ে তারা যদি এই জাতীয় বৈষম্যমূলক আচরণ করে, সেটা আমি আশা করি যে কেন্দ্রীয়ভাবে বিএনপির পক্ষ থেকে সেই বিষয়টা বিবেচনা করবে, দেখবে। 1979 সালে মাত্র 27 বছর বয়সে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময়ের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপটে কোনো পার্থক্য দেখছেন কি, রাজনৈতিক প্রেক্ষাপট? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্রের ডাক দেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেট ফোর্সের ব্রিগেড হেডকোয়ার্টারে এবং পরবর্তী সময়ে ফার্স্ট বেঙ্গলে একটি ছাত্র প্লেটুনকে নেতৃত্ব দিয়েছি। স্টুডেন্ট প্লেটুন কমান্ডার হিসাবে আমি সম্মুখ সমরে লড়াই করেছি। সেই জন্য ফার্স্ট বেঙ্গল ব্যাটালিয়ন এবং ব্রিগেড হেডকোয়ার্টারের অনেক অফিসারদের সাথে আমার একটা সখ্যতা ছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার 77 সনে ছাত্রজীবন শেষ করি। ঢাকা ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স এলএলএমের প্রথম ব্যাচে আমি উত্তীর্ণ হই এবং তৎপরবর্তী সময়ে চাকরির আশায় চাকরিতে যোগদান করার জন্য সিদ্ধান্ত নেই এবং এখন সহকারী জজ, তখন মুনসেফ ছিল,
মুন্সিফ হিসাবে চাকরিও পাই। তো একদিন কর্নেল অলি সাহেব, তখন মেজর ছিলেন, জিয়াউর রহমান সাহেব ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার পূর্বে কর্নেল অলি সাহেব আমাকে সালাম দিলেন, আমি তার সাথে দেখা করলাম। তো আমি বিস্তারিত বলার পরে তিনি বললেন যে চাকরি বাকরির প্রয়োজন নেই, তুমি স্যারের সাথে দেখা করো। তখন জেনারেল জিয়ার সাথে কর্নেল অলি আমাকে সাক্ষাৎ করিয়ে দেন। তখন আমার কাছ থেকে সব কিছু শুনে তিনি বললেন যে আমি একটি রাজনৈতিক দল গঠন করব, সেইখানে তুমি যুব সংগঠনকে সংগঠিত করো। অ্যাকর্ডিংলি তার নির্দেশে আমি তখন যুব সংগঠন সংগঠিত করার জন্য আত্মনিয়োগ করি এবং তখন জাগদল সৃষ্টি হয়, জাগো যুব দল প্রতিষ্ঠিত হয়। সেটার আহ্বায়ক কমিটির আমি কেন্দ্রীয়ভাবে একজন নেতা হিসাবে আমার আত্মপ্রকাশ ঘটে। তৎপরবর্তী সময়ে যখন বিএনপি গঠন হয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়, তখনও আমি যুবদলের একজন উদ্যোক্তা সদস্য হিসাবে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেই। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে নিজেই ডেকে বলেন, তুমি তোমার এলাকা প্রস্তুত করো, সেই জায়গা থেকে তুমি নির্বাচন করতে হবে। তো মূলত তার নির্দেশেই আমি এলাকাতে আসি এবং বিএনপির বিস্তৃতি লাভের জন্য এই জায়গাতে তথা কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বিএনপি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি এবং অত্যন্ত সার্থকতার সাথে আমি আমার চান্দিনার জনমানুষকে বিএনপির দিকে আকৃষ্ট করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্লেসিংসে তিনি আমাকে 1979 সনের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন দেন এবং বিপুল ভোটের ব্যবধানে তৎকালীন 73 যিনি সংসদ সদস্য ছিলেন আলী আশরাফ সাহেবকে আমি পরাজিত করি এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হই। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমি এলাকায় শিক্ষা বিস্তারের জন্য সর্বপ্রথম উদ্যোগ নেই এবং আজকে আপনি যেখানে বসে আছেন শহীদ জিয়াউর রেদওয়ান আহমেদ কলেজ, এই রেদওয়ান আহমেদ কলেজ প্রতিষ্ঠার জন্য 1980 সনে আমি উদ্যোগ নেই এবং আমি আমার স্ত্রীর সোনা গয়না বিক্রি করে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে আমি এই প্রতিষ্ঠানটি নির্মাণ করি এবং এই প্রতিষ্ঠানটিকে একটি বড় প্রতিষ্ঠান হিসাবে আজকে সারা বাংলাদেশে পরিচিতি দেওয়ার সক্ষমতা অর্জন করে। 12টা বিষয়ে অনার্স, 4টা বিষয়ে মাস্টার্স সহ 2টি কমপ্লেক্স আছে। এইটা কমপ্লেক্স এ আর একটা কমপ্লেক্স বি, কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2। আজকে একটি পূর্ণাঙ্গ কলেজে এটা রূপ নিয়েছে। তো আমি আশা করি চান্দিনার মানুষের জন্য আমি যেভাবে আত্মনিয়োগ করেছি, পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমানের নামে একটি কলেজ, তারপরে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ, তাছাড়াও আমি 7টি হাই স্কুল এবং 2টা গার্লস হাই স্কুল চান্দিনা উপজেলার বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠা করেছি। আমি শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য আমি সবচেয়ে বেশি অবদান রাখার চেষ্টা করেছি এবং আমি আশা করি যে আমার এই অবদানের কথা চান্দিনার মানুষ স্মরণ করবে। তার পরবর্তী সময়ে আমি সংসদ সদস্য হিসাবে এবং পরবর্তী সময়ে মন্ত্রিত্ব লাভ করেছি, মন্ত্রী হিসাবে চান্দিনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য চেষ্টা করেছি এবং এখনও মানুষ বলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমার সময়ে যতটুকু হয়েছে তৎপরবর্তী সময়ে এগুলার মেনটেনেন্সও যথাযথভাবে হচ্ছে না। তো ইনশাল্লাহ আমি আশা করি যে ভবিষ্যতে কোনো দিন যদি সুযোগ পাই, ভৌতিক অবকাঠামো এবং নানা রকম যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুতায়ন এবং অন্যান্য ব্যবস্থা দিয়ে আরও দ্রুত এবং সঠিক গতিতে ত্বরান্বিত করার জন্য আমি পদক্ষেপ রাখব। সেই 1979 এবং 2025 এই দুই সময়ে রাজনৈতিক পার্থক্য কি দেখছেন? একটা বিষয় হলো, তখন আমরা যে দলের রাজনীতি করতাম, রাজনীতিটা ছিল মাঠে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক উভয়ের সাথে উভয়ে আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তার সাথে আমি সেটা মেনটেন করতে চেষ্টা করেছি। কিন্তু শেষ ভাগে এসে 2022 না কোন সনে যখন আলী আশরাফ সাহেব মৃত্যুবরণ করেন, তারপরে প্রাণগোপাল এই উপজেলার নেতৃত্বে আসে। কিন্তু প্রাণগোপাল অরাজনৈতিক ব্যক্তি ছিল, সেই কারণে বিভিন্ন জায়গাতে অনেকের সাথে অমানবিক ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে এবং মানুষের কাছ থেকে অর্থবিত্ত লুটে নিয়েছে বলে আমি এই সমস্ত শুনতে পেয়েছি। এবং সে একটা মেডিকেল কলেজ করবে এই জায়গাতে সেইভাবে উদ্যোগ নিয়ে কিছু জায়গা জমি ক্রয় করেছিল, কিন্তু 8-10 কোটি টাকা বেশি পেয়ে সেই জায়গা বিক্রি করে দিয়েছে। এবং আমি আমার কলেজে একটা অনুষ্ঠানে আসব, আমি গভর্নিং বডির সভাপতি, সে আমার উপর তার দলের লোক দিয়ে আক্রমণ চালায়। তো যেটা অপ্রত্যাশিত ছিল, আমি প্রাণে বাঁচার জন্য 2 রাউন্ড গুলি করে আমি প্রাণ রক্ষা করে আমি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছি এবং আমাকে রক্ষা করার জন্য তাদেরকে অনুরোধ করেছি।
তারা আমাকে রক্ষা করেছে, কিন্তু আমি যে কমপ্লেন করেছি যে আই হ্যাভ মাই অল রাইটস অফ প্রাইভেট ডিফেন্স অফ বডি, এটা একটা আইনি বিধান, কিন্তু তারা সেই দিন আমার মামলা গ্রহণ করে নাই, আমাকে গ্রেপ্তার করে পাঠিয়েছে। তো সুতরাং 79 থেকে 2000 সন পর্যন্ত একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি একরকম ছিল, কিন্তু 2000-এর পরে শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ড এমনভাবে বিস্তার লাভ করেছিল যে একজনের সাথে যে রাজনৈতিক বৈষম্যটাকে রাজনৈতিক বৈষম্য হিসাবে বিবেচনা না করে সেগুলো ব্যক্তিগত পর্যায়ে শত্রুতার পর্যায়ে তারা নিয়ে গেছে, যেটার কারণে আজকে সরকার পতনের পরে আপনার প্রধানমন্ত্রী থেকে বায়তুল মোকাররমের ইমাম, সব জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ সদস্য, বড় বড় উজিরে আজম নেতা যারা ছিলেন তারা সবাই দেশ ত্যাগ করে পলায়ন করেছে। তো আমি আশা করব যে রাজনীতিবিদদের মধ্যে যাতে কোনো রকম সংঘাত বিরাজ না করে, রাজনৈতিক সম্পর্ক প্রত্যেক দলের লোকের সাথে অন্য দলের লোকের যাতে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, যেটা 79 সন থেকে আমার জীবনের প্রথম রাজনৈতিক জীবনে দেখে এসেছি, সেই রকম একটা সুন্দর পরিবেশ যদি বজায় থাকে তাহলে রাজনীতি করতে মানুষ আগ্রহী হবে। তবে ব্যক্তি শত্রুতা যদি প্রাধান্য পায় তাহলে অনেক ভালো লোক এই দেশের রাজনীতিতে না আসার সম্ভাবনাই বেশি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বরে কিংবা জুনে জাতীয় নির্বাচন হতে পারে। কোন সময় নির্বাচন হলে ভালো বলে মনে করছেন আপনি? এখন দেখেন, আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই। শেখ হাসিনা সংবিধান সংশোধন করে এমন একটা অবস্থায় রেখে গেছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও তিনি রাখেন নাই। মানে একটা সরকার পতনের পরে কারা ক্ষমতায় আসবে সেই রকম কোনো বিধিবিধান ছিল না। সেই জন্য সুপ্রিম কোর্ট তাদের ক্ষমতা বলে আর্টিকেল 106-এর আওতায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করেছেন এবং সাংবিধানিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সংবিধানের উপর ভিত্তি করেই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার। তো আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি সম্ভব তাদের কার্যক্রমগুলো গ্রহণ করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিবেন, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের কোনো জনসংযোগ নাই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোনো ভিত্তি নাই। গুটি কয়েক লোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। সেই কারণে সমস্ত জায়গাতেই আপনার বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, যেগুলো তারা প্রপারলি নিরসন করতে পারে নাই। এবং আপনি দেখছেন যে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টার একজন এপিএস এবং আরেক মন্ত্রী যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তার ব্যক্তিগত কর্মকর্তা বা কি, তারা নাকি শত শত কোটি টাকা দালালি করে কামাই করছে। এখন এই সরকারের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তাদের বিরুদ্ধেও অনেক রকম এই অর্থ কামানোর অভিযোগ আছে। যাই হোক, তারা একটা রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ও তাদেরকে উৎসাহিত করেছেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য। তাদের কিছু কিছু নেতা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, তিনি তাদেরকে আপনার মাইলস্টোন হিসাবে বা পথ প্রদর্শক হিসাবে আপনার ঘোষণা করেছেন বিভিন্ন জায়গাতে এবং তাদেরকে উৎসাহিত করেছেন একটা রাজনৈতিক দল গঠন করতে। তো এনসিপি ছাত্রদের দ্বারা একটা রাজনৈতিক দল গঠন হয়েছে। আমরা সাধুবাদ জানাবো তাদেরকে, তারা রাজনৈতিকভাবে এগিয়ে আসুক, যুব সমাজ এই দেশের নেতৃত্ব দেখ। আমরা আর কতদিন থাকবো? সেই 79 সন থেকে এখন পর্যন্ত আছি বা আমরা বার্ধক্যের কোঠায় চলে গেছি, কিন্তু তারা যদি তাদের সততা নিষ্ঠা বজায় রেখে রাজনীতি করে তাহলে এই দেশে রাজনীতি করা সম্ভব। কিন্তু তাদের কর্মকাণ্ড, তাদের অফিস আদালত, বড় রকমের সম্মেলন বা অন্যান্য দিকগুলোতে দেখা যাচ্ছে যে স্বৈরাচারের দোষরা অনেকে তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে, এরকম আমরা মনে করি এবং এটা অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এই জাতীয় বক্তব্য রাখা হয়েছে। তো আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব, তারা সংস্কারের কথা বলেছেন, এই সংস্কারের পক্ষে আমরা এবং এই সংস্কারের পক্ষে বিএনপি সহ সবাই, এবং এই রকম একটা সিদ্ধান্ত হয়েছে যারা যেই সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে, যেই বিষয়গুলোর উপরে ঐক্যমত হবে সেইগুলো অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে, আর যেই সমস্ত বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছা যাবে না সেইগুলো পরবর্তী নির্বাচনের পরে জাতীয় সংসদ বাস্তবায়ন করবে। এবং সাংবিধানিক সংশোধন করার কোনো এখতিয়ার এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই, অধ্যাদেশ জারি করারও ক্ষমতা তাদেরকে দেয়া হয় নাই। তো যেই পর্যন্ত ইতিমধ্যে সংস্কার কমিশন সবার কাছ থেকে প্রশ্ন উত্তর দিয়ে বা ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করে সংস্কারের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন, আমার মনে হয় জুন জুলাইতে এগুলো সমাপ্ত করা সম্ভব।
তো এই সংস্কারগুলো সমাধান করে যদি নির্বাচনের একটা সুনির্দিষ্ট রূপরেখা, যেটা বিএনপি বলছে আমরাও বলছি, রূপরেখা তিনি ঘোষণা করেন, তাহলে দেশটা শান্ত থাকবে এবং নির্বাচনের দিকে সবাই নির্বাচনমুখী হবে এবং এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করা সম্ভব। তো জুন পর্যন্ত তিনি কেন নিতে চান? কি ক্ষমতার লোভে, নাকি ক্ষমতা তারা ছাড়তে চাচ্ছেন না? এই ব্যাপারে আমি অনেক সন্দিহান এবং অনেকেই এই ব্যাপারে সন্দিহান। কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার, যেখানে 3 মাসে সমস্ত কিছু ঠিক করে নির্বাচন ঘোষণা করতে পারে, সেই জায়গাতে তাদের 9 মাস হয়ে গেছে, সংস্কারের কোনো কার্যক্রম মূলত দেখা যাচ্ছে না। তো আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একজন বিজ্ঞ, অভিজ্ঞ, সম্মানিত ব্যক্তি, আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব, তিনি এই নির্বাচন নিয়ে তালবাহানা না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা সমাপ্ত করবেন এবং সেটা করা সম্ভব। দেশের চলমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দলগতভাবে আপনারা কতটা প্রস্তুত? আমরা দলগতভাবেও প্রস্তুত, আর যদি সমমনা দলগুলোর সাথে তাল মিলিয়ে যেটা বিএনপি বলছে ওইভাবেও যদি নির্বাচন হয়, সেটা নিয়েও প্রস্তুত, কোনো ব্যাপারে সমস্যা নেই। আওয়ামী বিরোধী আন্দোলনে আপনারা বিএনপির সাথে জোটবদ্ধভাবে ছিলেন, আগামীতে জোট গঠন করার কথা হচ্ছে, বিএনপির সাথে কি আপনারা জোটে থাকছেন নির্বাচনে, না আলাদাই নির্বাচন করছেন? যেহেতু আমরা 2012 সন থেকে জোটে ছিলাম এবং 18তে জোটবদ্ধ নির্বাচন করেছি, তো বিএনপি, আমি আশা করি সমমনা দলগুলো নিয়ে একসাথে নির্বাচন করবেন এবং জোটবদ্ধ রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের কাছে প্রথম প্রাধান্য পাবো, সেটা আমরা মনে করি। কারণ জামাতে ইসলামের সাথে তাদের জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই। অন্যান্য দলগুলো যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে তাল মিলিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই দলের মধ্যে আমরাও একটি। সুতরাং আমি আশা করি যে আমরা জোটবদ্ধ রাজনৈতিক দল হিসাবেই আগামী নির্বাচনেও অংশগ্রহণ করব। 18তে করেছি, এইবারও করব বলে আমরা প্রত্যাশা করি। জুলাইয়ে বিএনপি নির্বাচনী জোট গঠন করতে পারে বলে আমরা বিভিন্নভাবে শুনে আসছি, আপনাদের সাথে কি সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে বা এই জোট হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? না, জোট গঠন করার ব্যাপারে আমাদের সাথে কোনো আলোচনা হয় নাই। তবে বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি যার যে অভিপ্রায় ব্যক্ত করেছেন যে সকল রাজনৈতিক দল যাদেরকে নিয়ে তিনি সংগ্রাম আন্দোলনে ছিলেন, সবাইকে নিয়ে একত্রে নির্বাচন করবেন এবং সমমনা দলগুলোকে সাথে নিয়েই নির্বাচন করবেন। যার যতটুকু প্রাপ্য আছে তাকে সেইটুকু দিবেন এবং কিছু কিছু জায়গাতে সিট ছেড়ে দেওয়ার ব্যাপারেও তারা ইঙ্গিত দিয়েছেন। তো সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের সাথে কোনো দ্বিমত নাই। তবে জোট গঠন বিষয়ে কোনো আলোচনা এখনো হয়নি? না, জোট গঠনের ব্যাপারে এখনো কোনো আলোচনা হয় নাই। বিএনপি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদের একটা লিয়াজু কমিটি আছে, তাদেরও একটা লিয়াজু কমিটি ভাগ করা আছে। তো লিয়াজু কমিটির বৈঠক হয়, সেই বৈঠকগুলোতেও নির্বাচন এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হয় এবং লিয়াজু কমিটি বা যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকে নিয়েই পরবর্তী সকল উদ্যোগ গ্রহণের ব্যাপারে তারেক রহমান সাহেবের যেরকম মত আছে সেটার অনুসরণে তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাও বিভিন্ন অনুষ্ঠানে এই বক্তব্য রেখে থাকেন। এবং গত কয়েকদিন আগে লিয়াজু কমিটির ভিতরে আলোচনার পরে প্রথম নজরুল ইসলাম খান এবং তারপরে আমি আলোচনা করেছি, সেই জায়গাতেও নজরুল ইসলাম খান সাহেব তার অভিমত ব্যক্ত করেছেন যে আন্দোলনের সংগ্রামে যারা আমাদের সাথে বিগত দিনে ছিল, ভবিষ্যতে যে কোনো পদক্ষেপ তাদেরকে নিয়েই গ্রহণ করা হবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে গতকাল একটি সভায় আপনি মন্তব্য করেছেন, মন্তব্যটি ছিল এমন যে অন্তর্বর্তী সরকার ওই এনসিপিকে তৃতীয় শক্তি হিসেবে ভাবছে। সরকারের এই অন্তর্বর্তী সরকারের সাথে কি আপনাদের কোনো দূরত্ব আছে? না, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কোনো দূরত্ব নাই। যখনই তারা আমাদেরকে ডাকেন আমরা সরকার পরিচালনার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা থেকে তাদেরকে সাজেস্ট করি, কিন্তু কিছু কিছু বিষয়ে তারা বিএনপি এবং জামাতের পরে এনসিপিকেই প্রাধান্য দেয়। কিন্তু আমরা যারা পুরনো রাজনীতিবিদ বা পুরনো রাজনৈতিক দল আছে, আমাদেরকে তেমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ওরা মূল্যায়ন করে না। সেই কারণেই আমি বলছি যে এনসিপিকে তারা একটা তৃতীয় শক্তি হিসাবে বিবেচনা করেন। তো সেটা আমাদের যারা আমরা রাজনীতি করি, শিল্প বিষয়ে উদ্যোগ গ্রহণ করা বা এই দেশের শিল্পায়নের ব্যাপারে আলাপ আলোচনা বা এই দেশের যে বিভিন্ন রকম সেমিনার টেমিনারগুলো হয় সেইগুলোতে এনসিপির নেতৃবৃন্দকে আলোচনা করেন। তো আমিও তো ব্যক্তিগতভাবে বিজিএমের প্রেসিডেন্ট ছিলাম পরপর 3 বার এবং দেশের এই শিল্প বিকাশে এবং এই দেশের উন্নয়নে আমারও যথেষ্ট অবদান আছে এবং আমিও ভবিষ্যতে
এই সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ব্যাপারে সরকারকে ধারণা দিতে পারি, কিন্তু তারা আমাদের দলকে যদি না ডাকে তাহলে তো ওই সমস্ত কোনো বৈঠকে আমরা অংশগ্রহণ করতে পারি না। তো এদের আমাদের অনেকেরই অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে ধারণা আছে। যেমন আমি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং এই এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনও আমি 10 বছর পরিচালনা করেছি। তারপরে শিল্পায়ন সম্পর্কে শিল্প উদ্যোক্তাদের সাথেও আমাদের যথেষ্ট সম্পর্ক আছে এবং আমার নিজেরও ছোটোখাটো শিল্প কারখানা আছে। তো সেই ক্ষেত্রে আপনার এনসিপির নেতৃবৃন্দরা তো এইমাত্র তাদের যাত্রা শুরু, তো তাদের জ্ঞান থাকতে পারে, যাই থাকতে পারে, কিন্তু অভিজ্ঞতার তাদের নিশ্চয়ই অভাব আছে। তো তাদেরকে যেখানে ডাকা হয় সেখানে পুরাতন প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে না ডাকাটা এটা সমীচীন বলে আমি মনে করি না। চান্দিনায় আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, বিএনপিকে সংগঠিত করেছেন, তো সেই হিসেবে নিঃসন্দেহে বলা যায় চান্দিনায় বিএনপির একটি শক্ত অবস্থান রয়েছে। আগামী নির্বাচনে যদি আপনি এলডিপি থেকে এককভাবে নির্বাচন করেন, তো সেখানে চান্দিনায় কতটা চ্যালেঞ্জের মুখে আপনাকে পড়তে হতে পারে বলে মনে করছেন? আচ্ছা দেখেন, আমার অনেকভাবেই নির্বাচন করার অভিজ্ঞতা আছে। 91-তে এখানে বিএনপির প্রার্থী ছিল, বিএনপির প্রার্থীর জামানত ছিল না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছি। আমি ব্যক্তি হিসাবে জনগণের কাছে যতটুকু সমাদৃত, আমি আশা করি আমি ব্যক্তি হিসাবে এই উপজেলাতে নির্বাচন করলেও আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কোনো শক্তি এখনও তৈরি হয় নাই। মানে চান্দিনায় আপনি কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্বাচন? ইনশাল্লাহ না। এই জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ আন্দোলন সংগঠিত হলো, সেই গণ আন্দোলনকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই গণ আকাঙ্ক্ষা কি পূর্ণ হচ্ছে, বা বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আসলে স্বৈরাচার পতনের আন্দোলনে এই দেশের মেহনতি জনতা, সর্বস্তরের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা সবাই এই আন্দোলনে শরিক হয়েছে। কিন্তু এটি একমাত্র দাবিদার হতে চায় এই দেশের ছাত্ররা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে আন্দোলন ত্বরান্বিত করে এই সরকারকে পতনের ব্যবস্থা করার মতো পুরো শক্তি তাদের ছিল আমি মনে করি না। সমস্ত রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের সাথে শরিক হয়েছে। সেই জন্যই স্বৈরাচারের পতন হয়েছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা সাফল্য লাভ করতে পেরেছি। সুতরাং এই আন্দোলন সবার, এই আন্দোলন শুধু ছাত্রদের না। কিন্তু অনেকেই মনে করেন যে ছাত্রদের কারণে এটা ত্বরান্বিত হয়েছে, এবং ছাত্ররাও অনেকে বলেন যে বিএনপি তো 2টা ট্রাক সরাইতে পারে নাই। কিন্তু বিএনপি সহ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো 15 বছরে রাজনৈতিকভাবে আন্দোলন করে যে ক্ষেত্র তৈরি করছে, সেই কি বলবো, উত্তপ্ত যে মাটি ছিল, উত্তপ্ত যে জমি ছিল, উত্তপ্ত যে প্লেট ছিল, সেই উত্তপ্ত এটার উপরে আপনার ঘি ঢেলেই আন্দোলনের যাত্রা শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল। শুধু এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের মানুষ অংশগ্রহণ করে নাই। তারা পরবর্তী পর্যায়ে সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতা কামনা করেছে এবং সকল রাজনৈতিক দল তাদের সকল প্রকার সংগঠনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছেন, বুক পেতে গুলি নিয়েছেন। সেই কারণেই তাদের আন্দোলন ত্বরান্বিত হয়েছে। তবে মানুষের যেটুকু প্রত্যাশা ছিল সেটুকু প্রত্যাশার পূরণ একমাত্র নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং সরকারই করতে পারবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই প্রত্যাশা পূরণ করা সম্পূর্ণভাবে সম্ভব নয়। কেমন হবে আগামীর বাংলাদেশের রাজনীতি, কেমন হবে আগামীর বাংলাদেশ? আমি আশা করি যে এই স্বৈরাচার পতনের পরে রাজনৈতিক দলের শিক্ষণীয় অনেক জিনিস আছে, এবং কি করলে জনগণ সন্তুষ্ট থাকবে, কোন কোন জনগণের কাজগুলো করা দরকার। যেইভাবে শেখ হাসিনা ব্যাংক লুট করেছে, অর্থ লুট করেছে, মেগা প্রকল্প করেছে, মেগা লুণ্ঠন করেছে, বিদেশে টাকা পাচার করেছে, আজকে দেশটার একদম ধ্বংস করে গিয়েছে, ব্যাংকগুলো অকার্যকর হয়ে গেছে। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ গ্রহণ করে ব্যাংকগুলোকে অন্ততপক্ষে মানুষের আস্থার জায়গা যেখানে ফিরিয়ে নিয়েছিল, আস্থা অর্জনের একটা ব্যবস্থা করেছে। তো আমি আশা করি ভবিষ্যতে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, জনগণের পক্ষে তারা কাজ করবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেষ্টা করবে এবং গণতান্ত্রিকভাবে সকল উদ্যোগ গ্রহণ করা হবে। মানুষের মতামত নিয়ে কার্যক্রম গ্রহণ করা হবে, মানুষের বিপক্ষে যাবে,
বা মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই জাতীয় কোনো পদক্ষেপ কোনো রাজনৈতিক দল গ্রহণ করা বাঞ্ছনীয় নয় এবং সেটা করবে না বলেই আমি মনে করি। কুমিল্লার কাগজকে এত দীর্ঘক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ, আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন। আমি আশা করি জনগণের সামনে তুলে ধরতে পারলে তারাও উপকৃত হবেন এবং আমরাও উপকৃত হব।